ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার 13-এ তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড সবাইকে জানাই নতুন বছরের শুভ কামনা, শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ভগবানের কাছে কামনা করি যাতে 2025 আমাদের সবার খুব ভালো কাটে। 2024 আমরা যা যা ভুল করেছি সেগুলো যাতে 2025-এ আমরা রিপিট না করি। নতুন বছর আজকে কত তারিখ? নতুন বছরের আজকে 12 তারিখ। মানে নতুন বছর পড়লেও 12খানা দিন হয়েও গেল। মানে দেখতে দেখতে কীরকমভাবে দিনগুলো কেটে যাচ্ছে। আগের বারে মানে 2024টা মানে ঝড়ের বেগে চলে গেল। মানে জাস্ট মনে হলো যে এই না, নতুন কিছু একটা শুরু করছি। এই ক্লাস 9-এ উঠলাম, বাট 2025-এ চলে এলো, ক্লাস 10-এও উঠে গেলাম। আরও অনেক কিছু নতুন নতুন হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। মানে লাইফটা যেন একদম পুরো নতুনভাবে স্টার্ট হলো। যাই হোক, 2024টা তো আমার মোটামুটি ভালোই গেছে, খারাপ ছিল বলবো না, একদমই বলবো না। 2024টা আমার খুব ভালো গেছে। 2024-এই আমি আমার ব্লগারদীপ সিরিজ চ্যানেলটাতে 7K প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছিলাম। আমার খুবই ভালো লেগেছিল এবং এই চ্যানেলটাও স্টার্ট আমি 2024-এই করেছিলাম এবং কিছু দিনের মধ্যেই কিন্তু সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিওতে যা রেসপন্স পেয়েছি সেটা কিন্তু অনেক ছিল। হ্যাঁ, ভিডিওতে ভিউজের পরিমাণটা সব দিক থেকে দেখতে গেলে একটু কম, কিন্তু যদি সাবস্ক্রাইবারকে তুলনা করে দেখি ভিউজ, তাহলে ভিউজ কিন্তু অনেকটা বেশি পেয়েছি। যারা নতুন ক্লাসে উঠলে তাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করো, বছরের শেষে রেজাল্টটা যাতে খুব ভালোভাবে আসে। আমাকেও একটু প্লিজ তোমরা বলো, কারণ এই বছরের শেষে কিন্তু আমার টেস্ট, 2025-এর শেষে আমার টেস্ট অ্যান্ড 2026-এ আমার মাধ্যমিক। আমার একটু ভয় ভয় তো করছে, কিন্তু সব কিছু চালিয়ে যেতে হবে, ইউটিউবটাও সঙ্গে করতে হবে। শুধু পরীক্ষার কিছুদিন আগে, হয়তো মাধ্যমিকের হয়তো 1 মাস আগে বা টেস্টটা হয়ে গেলে ইউটিউবটা একটু অফ রাখবো ভেবেছি। মানে আমি জাস্ট বিলিভ করতে পারছি না যে আমি রিয়েলি এবার মাধ্যমিক দেবো। মানে আমার এজটা এতটা হয়ে গেল, বিলিভ করতে পারছি না। মাকে বললে তো মা এখনও বলে। এই ভাবছি যে এই মনে হলো যে সবে হাই স্কুলে ভর্তি করালাম, বাট এতগুলো দিন কেটে গেল। যাই হোক, আজকে ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেললাম। এবার আসা যাক আসল টপিকে। শীতকালে আমরা পিকনিক করতে খুব ভালোবাসি। আজকের ঘটনাটাও একটু পিকনিক রিলেটেড, কিন্তু আজকের ঘটনাতে যে পিকনিক করা হয়েছিল সেটা কিন্তু গরমকালে, সেটা শীতকালে না। গরমকালে কেন পিকনিক করা হয়েছিল সেটাও তোমরা ঘটনা চলাকালীনই জানতে পারবে। আজকের ঘটনা আমি নিজে কালেক্ট করেছি। এই ঘটনাটি আমি শুনেছি আমার ফ্রেন্ড অনির্বাণের থেকে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনাটা স্টার্ট করি। অনির্বাণ আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি সেভাবেই ঘটনাটি বলা শুরু করছি। তাহলে সন্দীপ, ঘটনাটি ঘটেছিল আমার দাদুর ছোট ভাইয়ের সঙ্গে। আমি ওনাকে ছোট দাদু বলে ডাকি। আমার ছোট দাদুর বয়স তখন অনেকটাই কম যখন তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তখন ছোট দাদুর বয়স হবে ওই 22 কিংবা 23। কম বয়স, মানে বুঝতেই পারছিস, সব কিছুতে আগ্রহটা একটু বেশি বেশিই হবে। সেই সময় আমাদের বাড়ির এলাকায় একটা বড়সড় মাঠ ছিল। মাঠের পাশেই ছিল পুকুর, আর পুকুর ধারে ছিল একদম লাইন দিয়ে 5-4টে মতো তাল গাছ। সেখানে গাছের মালিক বা পুকুরের মালিক বলতে কেউই ছিল না, তাই যে যখন পারত পুকুর থেকে এসে মাছ তুলতো আর তাল পাকলে তাল নিত। সেই তাল গাছ বা মাঠ এখন আর কিছুই নেই। পুকুরটা আছে বটে,
তবে সেটা একটি ছোট ডোবায় পরিণত হয়েছে। সেই মাঠটায় এখন ছোট বড় বাড়ি তৈরি হয়েছে। সেই জায়গাটাকে এখন দেখলে কে বলবে যে সেটা আগে নাকি একটা মাঠ ছিল? যাই হোক, ছোট দাদু আর তার পাড়ার 3 জন বন্ধু সেই মাঠের পাশে রাতে পিকনিক করবে বলে ঠিক করে। মাঠেই কেন পিকনিক করবে? পাড়ায় কান পাতলেই শোনা যায় ওই মাঠ নিয়ে নানা কানাঘুষো। মাঠটা নাকি ভালো না। রাত হলেই সেখান থেকে ভেসে আসে কান্নার শব্দ। পুকুর ধারে আগে নাকি অনেক বাচ্চা মারা গেছে। পাড়ায় কারোর বাচ্চা হারিয়ে গেলে 1-2 দিনের মধ্যেই তাকে ওই পুকুরে ভেসে উঠতে দেখা যায়, এরকম অনেক প্রমাণ আগে রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে মাঠটা হন্টেড। কি এবার বুঝলি তো কেন মাঠের ধারে পিকনিক হচ্ছে? তাও আবার রাতে। তো যেমন ভাবা তেমন কাজ। গরমের এক বিকেল থেকে শুরু হয়ে যায় মাঠে পিকনিকের প্রস্তুতি। 2 জন তাঁবু বানাচ্ছে এবং 2 জন গেছে বাজারে মাংস আনতে। মাঠে তাঁবু খাটানো থেকে শুরু করে আগুন জ্বালানো, উনান বানানো, রান্নার বাজার করা, কি ব্যবস্থা তারা করেনি। রাতে খাবারে ছিল মাংস এবং ভাত। সেই মতো তারা কাজও শুরু করে দিয়েছিল। যে যার বাড়ি থেকে এনেছিল চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ইত্যাদি ইত্যাদি। শেষে তারা বাজার থেকে এনেছিল 1/2 কেজি মাংস। মাঠ গোছানো হয়ে গেলেই তারা রান্না শুরু করে দেয়। সেই সময় ঘড়ি কিংবা ফোন সেরকম প্রচলিত ছিল না, তাই ঘটনাগুলি কখন ঘটেছে পারফেক্ট টাইমটা ঠিক বলতে পারছি না। তাও ওই সূর্য যখন ডুবেছে তখনই রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আমার ছোট দাদুর এক বন্ধু, নাম শিবু, সেই শিবুই বাজার থেকে মাংস কিনে আনে এবং তা ধুয়ে সেই জলটা পুকুরের মধ্যে ফেলে। মাংস আনার পর থেকে একটা বিড়াল হঠাৎ কোথা থেকে এসে ডাকতে শুরু করে। ডাকতে বলাটা ভুলই হবে, বরং বলতে হবে কান্না করতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটা ছিল, যেখানে সবাই মাংস ধুচ্ছে, মাংস রাখছে, উচ্ছিষ্টগুলো ফেলছে, বিড়াল কিন্তু সেখানে যায়নি। বিড়ালটা এই সব কিছুর থেকে অনেকটা দূরে বসে ওরকম অদ্ভুত স্বরে ডাকতে থাকে। এই বিষয়টা সবাই লক্ষ্য করেছিল ঠিকই, কিন্তু অতটা কেউ গায়ে নেয়নি। ওদের পিকনিক চলাকালীন বিড়ালটা ওখানেই ছিল, কিন্তু দূরে বসেছিল। তারপর আর সেমন কিছু হয়নি, শুধু তারা পিকনিক চলাকালীন ওদের ছাড়াও আরও অনেকের প্রস্তুতি ফিল করতে পারছিল। যাই হোক, অন্ধকার ফাঁকা জায়গা এটা হওয়াটা নর্মাল, তারা এটাকেও একদম ক্যাজুয়ালি নিয়েছিল। তারপরে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারা প্ল্যান করেছিল তারা রাত জেগে গল্প করবে, কিন্তু তাদের মধ্যে জেগে থাকার ক্ষমতা ছিল না। এখানে বলে রাখা ভালো, তারা কিন্তু পিকনিকে কোনো রকম কোনো মাদক দ্রব্য আনেনি বা কোনো নেশার জিনিস তারা আনেনি।
আসল সমস্যা শুরু হলো তার পরের দিন থেকে। সকাল 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 না, ভোর ভোরই ছোট দাদুর অন্য 3 বন্ধুরা ঘুম থেকে উঠে গেছিল, কিন্তু ছোট দাদু সেখানে উপস্থিত ছিল না। যথারীতি তারা চারদিকে ছোট দাদুকে খুঁজতে থাকে, কোথায় গেল। তারা ছোট দাদুকে খুঁজে পায় পুকুরের ধারে। সেখানে দাদু অজ্ঞান অবস্থায় পড়েছে। যথারীতি তারা দাদুকে ধরে এনে তাঁবুতে বসায় এবং দাদুর জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে দাদু যা বলে সেটা ছিল কিছুটা এমন: একটু ভোরের দিকে, মানে তখন সূর্য তো ওঠেনি, এরকম একটা সময় হঠাৎ আমার মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠে এলাম, কিন্তু বাইরে সেই মুহূর্তে ছিল পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমার মনে হলো আমাকে ডাকা হচ্ছে পুকুরের দিকটা থেকে। আমি সেই দিকে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ আমি লক্ষ্য করলাম চারদিক থেকে কিছু কিছু একটা যেন ভাসতে ভাসতে আসছে। আকারটা অনেকটা মানুষের মতো, কিন্তু মানুষ নয়, সাদা ধোয়া। আমি সেই দিকে ভয়ে অজ্ঞান হয়ে যাই। দাদুর মুখ থেকে এই কথাটা শুনি সবাই একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু এই বিষয়টাও তারা ভেবেছিল কেউ বাড়িতে জানাবে না, বাড়িতে জানালে বকাবকি করবে আর কোনোদিনও পিকনিক করতে দেবে না এরকমভাবে। যাই হোক, এই বিষয়টা তারা কেউ বাড়িতে জানায়নি সেই মুহূর্ত পর্যন্ত। তারপর তারা যে যার মতো মাঠ পরিষ্কার করে বাড়ি ফিরে যায়। কিন্তু এইসবের মধ্যে ঘটে গেছিল একটা খুবই অদ্ভুত ঘটনা। কাল রাতে যত এঁটো বা মুরগির উচ্ছিষ্ট ছিল সবই তারা একটা কালো প্লাস্টিকে রেখেছিল, কিন্তু সেটা সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে রাতারাতি একটা কালো প্লাস্টিক এরকমভাবে বয়ে গেল, এরকম তো হয় না, না? তারা এদিক ওদিক অনেক খুঁজেছে, মানে কোথায় কুকুর বিড়াল নিয়ে গিয়ে হয়তো ছড়িয়েছে, কিন্তু তারা কোথাও প্লাস্টিকটা পায়নি। কিন্তু কুকুর বিড়াল নেবে কি করে? সেই প্লাস্টিকটা তো একটা বাসন দিয়ে, একটা ডেকচি দিয়ে ঢাকা ছিল, বরং তার উপর একটা ইটও চাপানো হয়েছিল। তাহলে কুকুর বিড়াল কি করে সেটা নিতে পারবে? এই বিষয়টা তাদের একটু অদ্ভুত লেগেছিল। যাই হোক, এবার তারা সবাই বাড়ি ফিরে গেছে, কিন্তু আমার ছোট দাদু বাড়িতে আসার পর থেকেই কেমন একটা অদ্ভুত ব্যবহার করতে লাগলো। গলার স্বরেরও পরিবর্তন হয়েছে। মাঝে মধ্যেই ছোট দাদুকে খুঁজে পাওয়া যেত না। দাদু সেই মাঠে গিয়ে বসে থাকতো। আস্তে আস্তে দাদু অসুস্থ হতে শুরু করলো। চোখের তলায় কালি পড়ে গেছে, কিছু খেত না, অনেক রোগা হয়ে গেছিল। সেই মুহূর্তে ঘরের অবস্থাও ভালো না যে দাদুকে বড় ডাক্তার দেখাবে। পাড়াগায় যেমন হয় আর কি, গরিব ঘর যখন ডাক্তার দেখাতে পারে না, তখন শেষ ভরসা বুনিন। মানে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে আমরা বুনিন বলে থাকি। যথারীতি বুনিন ছোট দাদুর বাড়িতে আসে এবং দাদুকে দেখা মাত্রই তিনি বলে দেন তার ওপর কোনো এক আত্মা রয়েছে। তার উদ্দেশ্য কারোর ক্ষতি করা নয়, কিন্তু সে
দাদুর মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করছে। এখন ওর কাজ শেষ, ও ছোট দাদুকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওর কাজ শেষ, এখনও চলে যেতে চাইছে, কিন্তু ও ছোট দাদুকে নিয়েই যেতে চাইছে। যাই হোক, সেই বুড়িনটি আত্মাটার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে। যোগাযোগ করতে তিনি সক্ষমও হন এবং অনেক কথাবার্তার পর আত্মাটি রাজি হয় ছোট দাদুর শরীর ছাড়ার জন্য। তবে সে কেন ছোট দাদুর কাছেই এসেছিল বা কি, সেটা কিন্তু জানা যায়নি। তো গাইস, এটাই ছিল অনির্বাণের থেকে শোনা একটি ঘটনাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। মানে এরকম একটু পজেশন টাইপের স্টোরি আমার কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাছে কি এরকম কোনো ঘটনা রয়েছে? যদি থেকে থাকে তাহলে আবার এক্ষুনি পাঠাতে পারো vloggertipseries@gmail.com, মানে এই জিমেল অ্যাকাউন্টে আমাকে তোমরা মেল করতে পারো, কিংবা আমাকে মেসেজ করতে পারো আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে, যেটা লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। এখান থেকে তোমরা আমি সরাসরি ঘটনাটি মেসেজ করতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে একটা সারপ্রাইজ দিই। খুব তাড়াতাড়ি বলাটা ভুলই হবে, আমাদের নেক্সট এপিসোড কিন্তু প্রেতকুটি সিরিজ পার্ট 4। একদম ঠিক, প্রেতকুটি সিরিজ পার্ট 4, মানে প্রেতকুটি সিরিজের লাস্ট পার্ট কিন্তু এপিসোড নাম্বার 14-এই আসছে। এটা 13, দেন 14, তারপরেই প্রেতকুটি সিরিজ শেষ। আচ্ছা, আমি কিন্তু একটা ভিডিওতে আগেই জানিয়েছিলাম যে প্রেতকুটি সিরিজ শেষ হওয়ার পরে পরেই কিন্তু আরও একটা নতুন সিরিজ স্টার্ট হবে, কিন্তু নতুন সিরিজটা প্রপার একটা ঘটনাকে ঘিরে নয়, বরং এই সিরিজটা একটু অন্যরকম। এই সিরিজটা হচ্ছে এইরকম যে এটা হবে অফ ক্যামেরা পডকাস্ট। আমি সরাসরি তোমাদের সঙ্গে গল্প করব। সরাসরি তোমাদের সঙ্গে গল্প করবো। তো তোমাদের কাছে, মানে তোমরা যদি চাও আমার সঙ্গে গল্প করতে, আমাদের সিরিজের একজন মেম্বার হতে, তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করো, সেখান থেকে আমি নিজে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর আমাদের সিরিজের কিন্তু একটা রেকর্ডিং অলরেডি ডান, যেটার ব্লগ কিন্তু আমি আমার ব্লগারটিপ সিরিজ চ্যানেলে আপলোড করেছি, যেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে ভিডিওটা চেক করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একেবারে প্রেতকুটি সিরিজ পার্ট 4-এ। ততক্ষণের জন্য বাই বাই।